বেশ কিছু বছর হলো শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর তখন থেকেই নিখোঁজ জনি ফেভারিট নামের একজন বিখ্যাত গায়ক। 12 বছর পর তাকে খুঁজতে লুইস সাইফার নামের এক ব্যক্তি একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছে, কারণ সে জানতে চায় জনি এখনো বেঁচে আছে কিনা। আজ নিয়ে এসছি 80 দশকের একটা আন্ডাররেটেড ক্লাসিক হিডেন জেম হরর মুভি, যার গল্প আর এন্ডিং এর টুইস্ট তোমাদের অবাক করবে। এই হরর মুভিটা ক্রিস্টোফার নোলান সাহেবের খুবই পছন্দের মুভির মধ্যে একটি। তাহলে বুঝতেই পারছো এর গল্প কোন লেভেলের হতে চলেছে। তো চলো শুরু করা যাক এঞ্জেল হার্ট মুভির এক্সপ্ল্যানেশন। সাল 1955। ব্রুকলিন শহরের রাস্তা দিয়ে হেঁটে চলেছে একজন এক্স আর্মি ম্যান হ্যারি এঞ্জেল। বর্তমানে ছোটখাটো প্রাইভেট ডিটেকটিভের পেশায় যুক্ত। ডিভোর্স, ইন্স্যুরেন্স পলিসির কেস, এইসব ছোটখাটো বিষয়গুলো হ্যান্ডেল করে। একদিন তার কাছে এক অজানা ব্যক্তির ফোন আসে। লোকটা তাকে কাজের সূত্রে শহর প্রান্তে পুরনো চার্চে আসতে বলল। হ্যারি সেই মতো পরের দিন সকালে যথাস্থানে পৌঁছলে দেখে চার্চে উপস্থিত লোকের থেকে প্যাস্টার ধর্মের নামে অর্থ আদায় করছে। সেইখানেই উপস্থিত একজন হ্যারিকে নিয়ে গেল প্রাইভেট রুমে, যেখানে তার সাথে পরিচয় হয় লুইস সাইফারের। লুইস জিজ্ঞেস করে সে জনি ফেভারিট নামের কাউকে চেনে কিনা। জনি না। হ্যারি মাথা নাড়ল। এই নাম সে আগে কখনো শোনেনি। জিজ্ঞেস করে কেন, কে এই ব্যক্তি? লুইস বলল লোকটার আসল নাম জন লিবলিং, একসময়ের ভীষণ জনপ্রিয় গায়ক। ওর ক্যারিয়ারের শুরুতে লুইস নাকি তাকে কিছু একটা দিয়ে সাহায্য করেছিল, কাইন্ড অফ কন্ট্রাক্ট, যেটা তার মৃত্যুর সাথে শেষ হতো। আজ থেকে 12 বছর আগে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাদের মনোরঞ্জনের জন্য নর্থ আফ্রিকায় পাঠানো হয় জনকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতি পরবর্তী সময় ভয়ঙ্কর হয়ে উঠলে জনি মাথায় ও মুখে গুরুতর আঘাত পায়। ভয়ঙ্কর শারীরিক অবস্থা নিয়ে বাড়ি ফিরলে জনের খুব ক্লোজ ফ্রেন্ড তাকে একটা প্রাইভেট মেন্টাল হসপিটালে ট্রান্সফার করে। কন্ট্রাক্ট অনুযায়ী হসপিটাল থেকে প্রত্যেক বছর একটা রিসিপ্ট আসতো, যেটা থেকে লুইস জানতে পারত যে জনি বেঁচে আছে কিনা। কিন্তু একদিন লুইসের সন্দেহ হওয়ায় সে এবং তার লয়ার হসপিটাল ভিজিট করলে জনিকে খুঁজে পায় না, অর্থাৎ তাদের এতদিন বোকা বানাচ্ছিল। এখন কন্ট্রাক্ট এন্ড করার জন্য জনি বেঁচে আছে কিনা সেটা জানা খুবই জরুরি, তাই হ্যারি এঞ্জেলকে সে হায়ার করেছে। হ্যারি একটু ইতস্তত করে জানায় এই কেস তার পক্ষে নেওয়া সম্ভব নয়, বরং লুইস অন্য কাউকে খুঁজে নিক। কিন্তু লুইস তাকে প্রতিদিনের একটা বড় অ্যামাউন্ট অফার করলে সে রাজি না হয়ে থাকতে পারল না। যাওয়ার আগে সাইফার হ্যারিকে বলে, আমার মনে হচ্ছে আমি তোমাকে আগে কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে পড়ছে না। হ্যারি হেসে বলল, পৃথিবীটা গোল, তাই এমন মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হ্যারি বিদায় দিয়ে চলে যায় হসপিটাল। ডিটেকটিভ হওয়ার সূত্রে তার কাছে একাধিক ফেক আইডি আছে, তাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের কার্ড দেখিয়ে নার্সকে বলে সে ওয়ার্ড মেন্টাল পেশেন্টদের উপর একটা সার্ভে করছে, এবং খবর অনুযায়ী এইখানে জনি লিবলিং নামের একজন পেশেন্ট ভর্তি ছিল। হ্যারি দেখতে যেমন আকর্ষণীয় তেমন তার কথাবার্তা চালাকিপূর্ণ, তাই সুন্দরী নার্স হ্যারির কথা ফেলতে পারে না। রেকর্ড দেখে জানায় জনিকে 1943 সালের 12ই ডিসেম্বর ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এবং সেইখানে সাইন রয়েছে রিটায়ার্ড ডক্টর অ্যালবার্ট ফাউলারের। হ্যারি লক্ষ্য করে জনির ট্রান্সফার ডেট লেখা বল পেন দিয়ে, যা 1943-এ প্রচলন ছিল না। অর্থাৎ এতদিন ধরে হসপিটাল থেকে সাইফারকে মিথ্যে ডেটা দেওয়া হতো। সন্দেহ বাড়লে রেজিস্টার বুক থেকে ফাউলারের ঠিকানা জোগাড় করে চলে যায় তার বাড়ি। কিন্তু বাড়িতে কেউ না থাকায় হ্যারি লুকিয়ে ঘরে ঢুকে তল্লাশি করতে শুরু করে, এবং এক পর্যায়ে খুঁজে পায় একটা খালি বন্দুক ও ফ্রিজে রাখা নিষিদ্ধ ড্রাগস। মধ্যরাতে ফাউলার বাড়ি ফিরে হ্যারিকে দেখে চমকে যায়। ফাউলার হ্যারিকে তার অ্যাবসেন্সে বাড়ি ঢোকার কথা পুলিশকে জানাবে বললে হ্যারি উল্টে তাকে ধমক দিয়ে বলে যে এমনটা করলে তার লুকোনো ড্রাগের কথা পুলিশকে জানিয়ে দেবে।
অবশেষে বেগতিক দেখে ফাউলার জনির ব্যাপারে মুখ খুলল। জনি তারই পেশেন্ট ছিল। কোমা থেকে রিকভার হলেও আক্রান্ত হয় অ্যামনেশিয়া রোগে। 12 বছর আগে এক রাতে ফাউলারের সাথে দুজন দেখা করতে আসে, যাদের মধ্যে একজনের নাম ছিল এডওয়ার্ড কেলি। তবে ওর সাথে আসা আরেকজন মহিলা গাড়ির ভিতরে থাকায় তাকে সে চিনতে পারে না। তো এডওয়ার্ড তাকে $25,000 অফার করলে নকল ট্রান্সফার পেপার বানিয়ে জনিকে ওদের সাথে ডাউন সাউথে পাঠিয়ে দেয়, যে খবর আজ অব্দি কেউ জানতে পারেনি। হ্যারি জিজ্ঞেস করে যে জনি দেখতে কেমন ছিল। ডাক্তার জানায় যুদ্ধ থেকে ফেরার পর তার সারা মুখ ব্যান্ডেজ করা ছিল। ইন্টারোগেশনের মাঝে অনেকটা সময় কেটে গেছে, কিন্তু এখনো অনেক কিছু জানা বাকি। ফাউলার খালি পেটে নেশায় ধুঁকছে, তাই হ্যারি ফাউলারকে বিশ্রাম করতে বললে দরজা লক করে চলে যায় দুজনের জন্য খাবার আনতে। কিন্তু ফিরে এসে দেখল এক ভয়ানক দৃশ্য। ফাউলার নিজেকে শেষ করে দিয়েছে। বাইবেলের পাশে পড়ে রয়েছে তার বন্দুক। হ্যারির বুঝতে বাকি রইল না যে পুলিশ ফাউলারের মৃত্যুর জন্য তাকে সন্দেহ করতে পারে। তাই সে ঠান্ডা মাথায় ঘরের সব জায়গা থেকে ওর ফিঙ্গারপ্রিন্ট মুছে চলে যায়। পরের দিন দেখা করল লুইস সাইফারের সাথে। হ্যারি তাকে A to Z সব জানিয়ে বলে এই কেস থেকে সে উইথড্র করতে চায়, কারণ পুলিশ আজ বাদে কাল তার কাছেও আসবে ফাউলারের মৃত্যুর ব্যাপারে। লুইস হেসে জিজ্ঞেস করে, তুমি আবার ফাউলারকে মারোনি তো? হ্যারি অবাক হয়ে বলে, 2 দিন আগে যে মানুষটাকে সে চিনতই না, তাকে সে খামোখা কেন মারতে যাবে? লুইস অবশ্য ওর কথায় খুব একটা তোয়াক্কা না করে $5,000 চেক অফার করে বলে এরপরেও যদি সে রাজি না হয় সেক্ষেত্রে লুইস অন্য কাউকে খুঁজে নেবে। অ্যামাউন্ট দেখে এই পাড়া লোভ সামলাতে পারে না হ্যারি। যাওয়ার সময় লুইস ডিমের খোসা ছাড়িয়ে খেতে খেতে বলে, হ্যারি, তুমি কি জানো কিছু ধর্মে ডিমকে আত্মার প্রতীক হিসেবে তুলনা করা হয়? যাই হোক, কাজে মন দাও। হ্যারি এই কথার প্রাসঙ্গিকতা বুঝল না। পাগলের প্রলাপ। হ্যারি এরপর চলে যায় এক পাবে, যেখানে রয়েছে তার এক বিশেষ ঘনিষ্ঠ বন্ধু কনি। দ্য টাইমস নামের একটা নিউজ কোম্পানিতে সে কাজ করে। সে হ্যারিকে জনির পুরনো একটা ছবি দেখিয়ে বলে তৎকালীন সময়ে গায়ক হিসেবে বেশ জনপ্রিয় হওয়ায় স্পাইডার সিম্পসন নামের এক ব্যান্ডের সাথেও সে যুক্ত ছিল। ওই ব্যান্ডের মালিক স্পাইডার ছাড়া বাকিরা এখন আর কেউ বেঁচে নেই। স্পাইডার বর্তমানে হার্লেমের 138 স্ট্রিটের ওল্ড এজ হোমে থাকে। এরপর সময়ের সাথে জনির টুট সুইট নামের একজন বিখ্যাত ব্লুজ গিটারিস্টের বন্ধুত্ব হয়। যদিও টুটস এখনো কোথায় আছে, কি করছে কেউ জানে না। শোনা যায় জনির বিয়ে ঠিক হয়েছিল লুইজিয়ানার সবথেকে ধনী পরিবারের মেয়ে মার্গারেট ক্রুজমার্কের সাথে। তবে জনি তাকে বিট্রে করলে মার্গারেট তার বাবার কাছে ফিরে যায়। শোনা যায় মার্গারেট নাকি ওই সময় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত। সে পরিচিত ছিল দ্য উইচ অব ওয়েলসলি নামে। আজ রাতে হ্যারি দুঃস্বপ্নে নিজেকে লিফটের মধ্যে দেখল, যেটা ক্রমশ অন্ধকারে নিচের দিকে নেমে চলেছে। তড়িঘড়ি ঘুম ভাঙলে হ্যারি ওল্ড এজ হোমে স্পাইডার সিম্পসনের সাথে দেখা করতে যায়। ওর থেকে জানল জনির বন্ধু টুটস অনেকদিন আগে নিউ অর্লিনের আলজিয়ার্স নামের একটা জায়গায় চলে গেছে। যদিও বর্তমানে ওখানে আছে কিনা সেইটা সে জানে না। তার থেকে হ্যারি নতুন একটা বিষয় জানতে পারল। জনির মার্গারেটের সাথে বিয়ে ঠিক হবার পরেও তার ইভাঞ্জেলিন প্রাউডফুট নামের এক কৃষ্ণাঙ্গ মহিলার সাথে সম্পর্ক ছিল, যে হার্লেমে ভুডু রিলেটেড জিনিস বিক্রি করত। তার দোকানের নাম ছিল ম্যামি ক্যাটার্স। এদের দুজন ছাড়াও জনির সাথে খুব ভালো মতো পরিচয় ছিল কনি আইল্যান্ডের ম্যাডাম জোরা নামের একজন পাম রিডারের। এবার সেই সূত্র ধরে পরের দিন হ্যারি কনি আইল্যান্ডে ম্যাডাম জোরার খোঁজ করতে গেলে দেখা হয় ইজি নামের এক ব্যক্তির সাথে, যে বিচে তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছিল। ইজি ও তার স্ত্রী ম্যাডাম জোরাকে চেনে, তাই সে ইজিকে জোরার কথা জিজ্ঞেস করলে তার স্ত্রী বলে ম্যাডাম জোরা আর অন্য কেউ নয়, জনির বাগদত্তা মার্গারেট ক্রুজমার্ক। সে ছদ্মনাম নিয়ে পাম রিডিং করত, কিন্তু হঠাৎ একদিন সে নিজের বাড়ি ফিরে যায়। এইটা শুনে হ্যারি ভাবে যে জনি হয়তো এখনো নিউ অর্লিন্সেই আছে। তাই সে ওইখানে গেলে হঠাৎ লুইজিয়ানা স্ট্রিটে দেখতে পায় ম্যাডাম জোরা ওরফে মার্গারেটের পাম রিডিংয়ের একটা পোস্টার, যেখানে তার ঠিকানাও দেওয়া ছিল। হ্যারি চালাকিপূর্বক মার্গারেটের কাছে হাত দেখানোর বাহানায় দেখা করল। তবে সে প্রথমে নিজের পরিচয় প্রকাশ করে না, কিন্তু একসময় মার্গারেট তার জন্ম তারিখ জিজ্ঞেস করলে
হ্যারি বলে 14 ফেব্রুয়ারি 1918। মার্গারেটের এই তারিখ প্রচণ্ড চেনা, কারণ এইটা ছিল জনির বার্থডে। আসলে হ্যারি মিথ্যে করে তার আসল জন্ম তারিখের বদলে জনির জন্ম তারিখ বলেছিল, যাতে হ্যারি মার্গারেটের থেকে জনির ব্যাপারে কিছু জানতে পারে। কিন্তু জনির কথা শুনে মার্গারেট প্রচণ্ড রেগে হ্যারিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। মার্গারেটের কাছে কিছু জানতে না পেরে হ্যারি ঠিক করে সে এইবার যাবে ইভাঞ্জেলিনের খোঁজে। তাই একটা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত দোকানে গিয়ে ইভাঞ্জেলিনের ব্যাপারে জিজ্ঞেস করে। হ্যারি দোকানদারের থেকে জানতে পারে ইভাঞ্জেলিন প্রায়শই তার দোকানে আসত। তার জীবন ছিল বড়ই বেদনাময়। সারা জীবন তার একমাত্র ভালোবাসার মানুষ জনির অপেক্ষায় কাটিয়ে সে 8 বছর আগেই মারা গেছে। তার কবর রয়েছে লোকাল চার্চের পাশে। এরপর হ্যারি একটা গাড়ি ভাড়া নিয়ে চলে যায় ইভাঞ্জেলিনের কবরে। সেইখানে পৌঁছে দেখতে পায় এক অল্প বয়সী মেয়ে কোলে বাচ্চা নিয়ে ইভাঞ্জেলিনের কবরে ফুল দিতে এসছে। কৌতূহলবশত হ্যারি মেয়েটির পিছু নিয়ে তার বাড়ি অবধি গেলে অবশেষে পরিচয় হলো এই মেয়েটির সাথে। সে ইভাঞ্জেলিনের মেয়ে এপিফেনি প্রাউডফুট। তাকে জনি ও টুটসের ব্যাপারে জিজ্ঞেস করলে এপিফেনি জানায় সে দুজনের মধ্যে কাউকেই চেনে না। এপিফেনি যেমন ওর নাম তেমন তার রূপ, যা স্বাভাবিকভাবেই ভীষণ নজর কাড়ে হ্যারির। হ্যারি তাকে তার হোটেলের ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে চলে যায় আলজিয়ার্সের পাবে টুটসকে খুঁজতে। সেইখানে আজ টুটস অসাধারণ ব্লুজ গান পারফর্ম করছে, যা হ্যারিকেও মন্ত্রমুগ্ধ করে দেয়। ব্রেকের মাঝে হ্যারি টুটসের সাথে সাক্ষাতে বলল সে একজন সাংবাদিক হওয়ার সূত্রে স্পাইডার সিম্পসন ও জনি ফেভারিটের ব্যাপারে খবর নিতে এসছে। কিন্তু টুটস তাকে জনির ব্যাপারে কিছু না জানালে হ্যারি ইভাঞ্জেলিনের ব্যাপারে জিজ্ঞেস করে। তবে কোনো লাভ হলো না, যেন সে কারোর ভয়ে মুখ খুলতে চাইছে না। বাউন্সার হ্যারিকে বের করে দিলে সে লুকিয়ে গাড়িতে টুটসের জন্য অপেক্ষা করতে থাকে। একটা সময়ে টুটস বাড়ির দিকে রওনা দিলে পিছু নিল হ্যারি। তবে আশ্চর্যের বিষয়, সে বাড়ি না গিয়ে চার্চের পিছনে এক রিচুয়ালে অংশ নেয়, যেখানে রয়েছে এপিফেনি। মেয়েটা সারা শরীরে মুরগির রক্ত মেখে অদ্ভুত নাচ করছে। রিচুয়াল শেষ করে টুটস বাড়ি ফিরলে হ্যারি পিছু নেয়। বাড়িতে ঢুকতে ক্ষিপ্র গতিতে টুটসের উপর হামলা করে তাকে হুমকি দেয় জনি সম্পর্কে সবকিছু বলার। অতঃপর ভয়ে টুটস মুখ খোলে, জানায় ইভাঞ্জেলিন ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন এনসিয়েন্ট রিচুয়াল জানত এবং তার মেয়ে এপিফেনি 13 বছর বয়স থেকেই মায়ের সাথে বিভিন্ন রিচুয়ালে অংশ নিয়ে আসছে। যদিও সে জনির ব্যাপারে কিছুই বলতে পারে না, কারণ 1943 সালের পর একবারও তার জনির সাথে দেখা হয়নি। হ্যারি টুটসকে তার হোটেলের ঠিকানা ও নাম্বার দিয়ে ফিরে আসলে রাস্তায় দেখতে পায় এক বেঞ্চে আপাদ মস্তক কালো ড্রেস পরে বসা এক ব্যক্তিকে, যাকে সে এর আগেও বহুবার স্বপ্নে দেখেছে। এমন সময় সে খেয়াল করে তার 2 হাত বুক পুরো রক্তে ভেজা। সে বেঞ্চের সামনে গিয়ে সে ব্যক্তিকে ডাকার চেষ্টা করে, আর ঠিক তখনই হ্যারির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখল রুমে উপস্থিত হয়েছে 2 জন পুলিশ। খবর পেল গত রাতে টুটসকে কেউ নৃশংসভাবে শেষ করে দিয়েছে। পুলিশ টুটসের রুম থেকে হ্যারির হোটেলের ঠিকানা ও ফোন নাম্বার খুঁজে পেয়েছে, তাই তাদের সন্দেহ টুটসকে শেষ করার পিছনে হয়তো হ্যারির হাত আছে। যদিও হ্যারি তার পরিচয় দিয়ে জানায় সে একজন প্রাইভেট ডিটেকটিভ এবং সে জনি ফেভারিট নামের একজন ব্যক্তির খোঁজ করছে এবং এই জন্যই গত রাতে টুটসের সাথে দেখা করতে গেছিল। তাই প্রমাণ হিসেবে সে পুলিশকে সাইফারের উকিল ওয়াইনস্যাপের নাম্বার দেয়। আজ হ্যারি আরও একটা স্বপ্ন দেখে। অস্বস্তির মধ্যে ঘুম ভেঙে সকাল হতেই সে চলে যায় মার্গারেটের বাড়ি, কিন্তু বাড়ি পৌঁছলে দেখে তাকেও কেউ নৃশংসভাবে শেষ করে দিয়েছে। বডির পাশে পড়ে আছে তার হৃৎপিণ্ড। হ্যারি বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। যারা এই জনির ব্যাপারে জানতো তারা একে একে সবাই কিভাবে শেষ হয়ে যাচ্ছে। হ্যারি বুঝে যায় এইখানে বেশিক্ষণ থাকলে টুটসের মতে মার্গারেটের জন্য পুলিশ তাকে দায়ী করবে। পাবে বসে হ্যারি ভাবতে থাকে তার সাথে কেন এমন হচ্ছে। তার উপর দিনের পর দিন স্বপ্নগুলো আরও ভয়ানক আকার নিয়েছে। তাহলে কি এর সাথে হ্যারির কোনো সম্পর্ক আছে? না হলে শহরে এত ডিটেকটিভ থাকতে লুইস তাকেই কেন হায়ার করলো? হ্যারি হোটেলের দিকে রওনা দিলে লক্ষ্য করে একটা লাল গাড়ি ক্রমাগত তাকে পিছু করে চলেছে। হ্যারি গাড়ি থেকে নেমে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করলে লাল গাড়ি থেকে নেমে আসে 2 জন গুন্ডা ও একটা কুকুর।
একটা সময় তারা হ্যারিকে ধরে ফেললে গুন্ডারা তাকে প্রচণ্ড মারধর করে। তাদের মার্গারেটের বাবা ইথান ক্রুজমার্ক পাঠিয়েছে এবং ইথান চায় হ্যারি যত দ্রুত সম্ভব শহর ছেড়ে চলে যাক। যদিও হ্যারি তাদের কথা না শুনে পুনরায় পৌঁছে যায় এপিফেনির বাড়ি। হ্যারি তাকে জনির ব্যাপারে জিজ্ঞেস করলে এপিফেনি সন্দেহ করে হয়তো হ্যারি তাকে শেষ করেছে, কিন্তু হ্যারি এই ভুল ধারণা ভেঙে তাকে সাবধানে থাকতে বলে। তার ভালো মানুষই দেখে এপিফেনি জানায় সেদিন সে মিথ্যে বলেছিল, আসলে জনি ফেভারিট সম্পর্কে তার বাবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে কোনোদিনও ফিরে না আসলে তার জন্য অপেক্ষারত মা ইভাঞ্জেলিন মারা যায়। এরপর হোটেল ফিরে খবর পেল লুইস সাইফার লুইজিয়ানা এসছে এবং সে চার্চে হ্যারির সাথে দেখা করতে চায়। কথা মতো হ্যারি সাইফারের সাথে দেখা করে তাকে ফাউলার, টুটস ও মার্গারেটের মৃত্যুর ব্যাপারে জানায়। তার মনে হয় জনি এদের শেষ করছে, কারণ এরা প্রত্যেকেই জনির ব্যাপারে জানত। সে হয়তো চায় না লুইস তাকে খুঁজে পাক, তাই সে তার পরিচিত মানুষগুলোকে শেষ করে হ্যারিকে ফাঁসাতে চাইছে। হ্যারির কথা শুনে সাইফার বলে, তুমি শুধু এইটুকুই খবর নাও যে জনি বেঁচে আছে কিনা। সাইফার চলে গেলে হ্যারি তার হোটেলে ফিরলে দেখে বৃষ্টির মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে এপিফেনি। হ্যারি তাকে ভিতরে আসতে বলে গল্পের মাঝে সেই বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞেস করায় এপিফেনি জানায় ওটা তার সন্তান। ওর বয়স এখন 17, কিন্তু তার বিয়ে হয়নি। একদিন রিচুয়ালের সময় তাকে স্পিরিট অফ গড পজেস করে এবং তারপরেই এপিফেনির সন্তান জন্ম নেয়। এই সুযোগে হ্যারি জনির ব্যাপারে জানার চেষ্টা করল, কিন্তু লাভ হলো না, কারণ এপিফেনি জন্মের পর বাবাকে দেখেইনি। এপিফেনির আকর্ষণ হ্যারি বেশিক্ষণ উপেক্ষা করে থাকতে পারল না। ঘনিষ্ঠ হয়ে ওঠে তাদের শারীরিক সম্পর্ক। তখনই হ্যারি কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পায়, যেখানে একটা রুমে তার চারপাশে রক্তে ভরেছিল। সকাল হতেই লোকাল পুলিশ হোটেলে এসে হ্যারিকে মার্গারেটের মৃত্যুর খবর দেয়। তার বাবা ইথান ক্রুজমার্ক ভীষণ রেগে, প্রভাবশালী হওয়ায় গোটা পুলিশ ডিপার্টমেন্টের ঘুম সে একাই কেড়ে নিয়েছে। পুলিশ ওকে শাসিয়ে চলে গেলে হ্যারি হোটেলে ফিরে শুনতে পেল এপিফেনি বাথটাবে একটা সুন্দর গান গাইছে, যেটা হ্যারির খুবই পরিচিত, কিন্তু কোথায় শুনেছে সেইটা মনে করতে পারে না। জিজ্ঞেস করায় বলল এইটা তার মা গাইতেন। এই গান জনির খুব পছন্দের ছিল। হ্যারি কেমন একটা অন্যমনস্ক হয়ে বাইরে বেরোলে রাস্তায় ইথানের গুন্ডাদের মুখোমুখি হয় এবং এক পর্যায়ে তাদের থেকে বেঁচে এসে পৌঁছয় ইথানের ডেরায়। ইথান হ্যারিকে বলে টুটস মার্গারেটকে ভালো করেই চিনত এবং তার সাথেও হ্যারি দেখা করেছিল। প্রথমে স্বীকার হলো টুটস, আর এখন তার মেয়ে, তাই বেটার হবে হ্যারি ওর ক্লায়েন্টের নাম বলুক। কিন্তু সে রাজি হয় না, এটা তার নিয়মের বিরুদ্ধে। তবে এইটা স্বীকার করে যে হ্যারি জনি ফেভারিটকে খুঁজছে। নামটা শুনে ইথান হেসে বলে, জনি? সে তো অনেকদিন আগেই মারা গেছে। তখন হ্যারি জানায় সে মারা যায়নি, বরং তার মেয়ে মার্গারেটের মৃত্যুর পিছনে এই জনিই দায়ী। হ্যারি বলে, আমার কাছে কথা লুকিয়ে কোনো লাভ নেই, কারণ আজ থেকে 12 বছর আগে ইথান সেই ব্যক্তি ছিল যে এডওয়ার্ড কেলি ছদ্মনাম নিয়ে তার মেয়ে মার্গারেটের সাথে ডাক্তার ফাউলারকে টাকা দিয়ে জনিকে বেআইনিভাবে লুইজিয়ানায় ফিরিয়ে এনেছিল। এতক্ষণে ভয় ইথান তার স্বীকারোক্তি দিলে রিভিল হয় গল্পের রহস্য। মার্গারেট আর ইথান দুজনেই ব্ল্যাক ম্যাজিক চর্চা করত, অর্থাৎ শয়তানের পূজারী। ইথান সেই ব্যক্তি যে প্রথম জনিকে মার্গারেটের সাথে পরিচয় করায়, কারণ ওই সময় জনি নিজের সিঙ্গিং কেরিয়ারে তুঙ্গে ছিল। জনি বিপুল খ্যাতি অর্জনের জন্য লুসিফারের সাথে নিজের আত্মার বিনিময়ে একটা চুক্তি করে, কিন্তু খ্যাতি অর্জনের পর সব ইচ্ছে পূর্ণ হলে লুসিফারকে জনি নিজের সোল দিতে রাজি হয় না। তখন জনি ব্ল্যাক ম্যাজিকের এক প্রাচীন বই থেকে জানতে পারে সে যদি তার এক্স্যাক্ট সেম বার্থ ডেটের কোনো মানুষ খুঁজে তার সাথে সোল এক্সচেঞ্জ করে তাহলে লুসিফারকে ট্রিক করা সম্ভব। তখন মার্গারেটের কথায় জনির আত্মাকে লুসিফারের থেকে বাঁচানোর জন্য ক্রিসমাস ইভের রাতে টুটসের সহযোগিতায় যুদ্ধ ফেরত সৈনিকদের একজনকে টাইম স্কোয়ার থেকে কিডন্যাপ করে, যার জন্ম তারিখ ও জনির জন্ম সেম ছিল। এরপর তাকে জনির হোটেলে আনা হয়, যেখানে মার্গারেট আগে থেকেই সব রেডি করে রেখেছিল। এরপর ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের মাধ্যমে ওই সৈনিকের বুক চিড়ে তার হার্ট বের করে জনি খেতে শুরু করে, যা তখনও জীবিত ছিল। সেই রাতে ছেলেটার আর্তনাদ জানলা ভেদ করে পুরো টাইম স্কোয়ারে ছড়িয়ে পড়ে, ঠিক যেমনটা স্বপ্নে হ্যারি এতদিন দেখে আসছিল।
জনি ভেবেছিল ওই সৈনিকের সোল এবং আইডেন্টিটি নিয়ে সে লুসিফারকে ট্রিক করে বেঁচে থাকবে, কিন্তু যেটা ভেবেছিল হলো তার উল্টো। কারণ সেই রাতের পর জনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং জন ওই সৈনিকের স্মৃতি নিয়ে বাঁচতে শুরু করে, আর সেদিন থেকেই জনিকে কেউ দেখেনি। এই কথাগুলো শুনে হ্যারি অদ্ভুত রকমে অসুস্থ বোধ করতে শুরু করে। সে অস্থিরভাবে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কে সেই সৈনিক যাকে জনি এই নোংরা কাজের জন্য ব্যবহার করেছিল? তখন ইথান বলে তার পরিচয় একমাত্র জনি ছাড়া কেউ জানে না, তবে তার আইডি মার্গারেটের বাড়ির একটা ফুলদানির মধ্যে লুকোনো আছে। ওয়াশরুমে এতক্ষণ নিজেকে বন্ধ করে রাখা হ্যারি তড়িঘড়ি বেরিয়ে এলে ভয়ে থমকে যায়, কারণ ইথানকে কেউ রহস্যজনকভাবে শেষ করে দিয়েছে। হ্যারি প্রচণ্ড ভয়ে পৌঁছয় মার্গারেটের বাড়ি। সেখানে অনেক খোঁজাখুঁজির পর ফুলদানির মধ্যে খুঁজে পায় ওই সৈনিকের আইডি, এবং এই দৃশ্যের সাথে রিভিল হয় গল্পের আসল রহস্য। কারণ ওই আইডিতে লেখা ছিল তার নাম হ্যারেল্ড এঞ্জেল ওরফে হ্যারি এঞ্জেল। এইটা দেখে ওর মাথা কাজ করা বন্ধ করে দেয়, কারণ এইটা কি করে সম্ভব। সেই মুহূর্তে হ্যারি বিভিন্ন বিক্ষিপ্ত ভিশন দেখতে পায় এবং তার ভুলে যাওয়া স্মৃতি ফিরে আসে। হ্যারি বুঝতে পারে সে এতদিন যে জনি ফেভারিটকে খুঁজছিল সে মানুষটা সে নিজেই। সে কোনো অবসরপ্রাপ্ত সেনা নয়, বরং একজন গায়ক যে জীবনে অনেক খ্যাতি অর্জন করতে চেয়েছিল লুসিফারের উপাসনা করে, কিন্তু পরে জনি লুসিফারকে ধোঁকা দিলেও নিজের নিয়তিকে দিতে পারে না। সময়ের সাথে স্মৃতি হারিয়ে সে নিজেকে হ্যারি এঞ্জেল ভাবতে শুরু করে, যে এতদিন ধরে দেশের সেবা করে এখন প্রাইভেট ডিটেকটিভ হয়ে সাধারণ মানুষের সেবা করছে। কিন্তু জনির একবারের জন্যও মনে পড়ে না তার অতীতের ভয়ঙ্কর স্মৃতি। ঠিক তখনই লুইস সাইফার তার সামনে উপস্থিত হয়। সে হাসি মুখে বসে রয়েছে মার্গারেটের সোফায়। আসলে লুইস সাইফার কোনো সাধারণ মানুষ নয়, বরং সে লুসিফার ওরফে লুইস সাইফার, যার সাথে 12 বছর আগে জনি তার আত্মার চুক্তি করেছিল। সেদিন জনি কথা রাখেনি, তাই সে 12 বছর পর আবার ফিরে এসেছে লুইস সাইফার হিসেবে। হ্যারির মনে পড়ে শুরুর সাক্ষাতে লুইস ডিম খাওয়ার সময় ডিমকে সোলের সাথে তুলনা করার কথা কোনো কাকতালীয় ছিল না। যদিও হ্যারি এখনো ভাবছে লুইস ইচ্ছে করে ফাউলার, টুটস, মার্গারেট এবং ইথানের মৃত্যুর জন্য তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখনই লুইস রিভিল করে আরও এক রহস্য। সে বলে, জনি তুমি এখনো হ্যারির শরীরের কোনো এক অন্ধকার কোণে আমার থেকে বাঁচতে লুকিয়ে আছো, আর এই অবস্থাটাই সময়ের সাথে তোমার মধ্যে তৈরি করে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, এবং সেইটাকেই কাজে লাগানোর জন্য শহরে এত ডিটেকটিভ থাকতে লুসিফার হ্যারিকে হায়ার করে, যাতে সে এক এক করে সেই সব মানুষদের শেষ করতে পারে যারা আসল জনি ফেভারিটকে চিনত, অর্থাৎ ফাউলার, টুটস, মার্গারেট ও ইথান। তখনই লুসিফারের চোখ হঠাৎ অদ্ভুতভাবে জ্বলতে শুরু করে এবং সে তার আসল রূপ ধারণ করে। হ্যারির মনে পড়ে যাচ্ছে 12 বছর আগে জনির পাপ কর্মের সাক্ষীরা কিভাবে এতদিন পর কর্মফল ভোগ করল, আর ঠিক একইভাবে হ্যারি এখন ভোগ করছে। মনে পড়ে হ্যারি যখন প্রথম সাক্ষাৎ করেছিল তখন এক প্যাস্টার ধর্মের নামে মানুষদের থেকে টাকা নিচ্ছিল, যেটা নিছক মজা করার জন্য দেখানো হয়নি, বরং সেইটা ছিল মানুষের ঈশ্বরের থেকে উঠে যাওয়া বিশ্বাসের এক বাস্তব রূপক। তবে সব ঘটনা এইখানেই শেষ নয়, কারণ হ্যারির মনে পড়ে গত রাতে এপিফেনির সাথে কাটানো তার ঘনিষ্ঠ মুহূর্ত। লজ্জা, ঘেন্নায় সে এখন নিজেকে আয়নায় দেখতে পারছে না, কারণ এপিফেনি তারই মেয়ে। পাগল প্রায় হ্যারি যখন ফেরে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হোটেলে তার জন্য অপেক্ষা করছে দুজন পুলিশ অফিসার, এবং বিছানায় পড়ে রয়েছে তার মেয়ের ক্ষতবিক্ষত অর্ধনগ্ন দেহ। তখনও বাইরে দাঁড়িয়ে কালো কাপড়ে ঢাকা সেই ব্যক্তি, যেটা আর অন্য কেউ নয়, স্বয়ং হ্যারি ওরফে জনির ভুলে যাওয়া সেই নির্মম স্মৃতি। পুলিশ হ্যারিকে জিজ্ঞেস করে, এই মেয়েটির সাথে তোমার সম্পর্ক কি? তখন লজ্জা ঘেন্নায় নিমজ্জিত হ্যারি উত্তর দিল, সে আমার মেয়ে, যাকে আমি নিজেই শেষ করেছি। আরেকজন পুলিশ অফিসার কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এপিফেনির বাচ্চা, যে সম্পর্কে হ্যারির নাতি। তখনই হ্যারি দেখে বাচ্চাটার চোখ ঠিক লুসিফারের মতোই জ্বলজ্বল করছে, এবং সে হ্যারি ওরফে জনির দিকে লুসিফারের মতন আঙুল তুলে রয়েছে।
অর্থাৎ এপিফেনি স্পিরিট অফ গড নয়, বরং লুসিফার দ্বারা পজেস হয়েছিল, যার ফলাফল এই সন্তান। পুলিশ চিফ জনিকে বলে, তোমার জ্যান্ত আগুনে পুড়ে মরার মতন এক ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত। জনি তখন হিমশীতল কণ্ঠে উত্তর দেয়, আমি জানি, এটাই আমার প্রাপ্য। এরপর স্বপ্নে দেখতে পাওয়া যায় সেই লিফটের মধ্যে হ্যারিকে হারিয়ে যেতে, যেটা ক্রমশ অন্তহীন অন্ধকারের গভীর নরকে নেমে চলেছে, এবং দূর থেকে ভেসে আসছে লুসিফারের কণ্ঠ, যেন সে তার আত্মার উপর সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। আর এই দৃশ্যের সাথেই শেষ হয় আজকের মাস্টারপিস মুভি অ্যাঞ্জেল হার্ট। অ্যাঞ্জেল হার্ট শুধু একটি সাইকোলজিক্যাল হরর বা নিওনয়ার থ্রিলার নয়, বরং এটি এমন এক মুভি যেখানে প্রতিটা ঘটনা, প্রতিটা চরিত্রের নাম খুব যথার্থভাবে রাখা হয়েছে। হ্যারি প্রথম থেকেই মনে করে সে জনি ফেভারিটকে খুঁজছে, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে সে সারা জীবন নিজেকেই খুঁজছিল। আমরা অনেক সময় জীবনে অন্যকে দোষ দিই, অতীত থেকে পালাই, নতুন পরিচয় তৈরি করি, কিন্তু সত্যিটা হলো মানুষ পৃথিবীর সবার থেকে পালাতে পারে, কিন্তু নিজের কাছ থেকে কখনোই নয়। জনি নিজের পরিচয় বদলেছিল, স্মৃতি হারিয়েছিল, নতুন নাম নিয়েছিল, কিন্তু নিজের অপরাধ বোধ থেকে কোনোদিনই মুক্তি পায়নি। এই মুভিতে সবগুলো চরিত্রের নাম অত্যন্ত সুকৌশলে বাইবেল, খ্রিস্ট ধর্ম এবং মিস্টিক সিম্বলিজমের সাথে যুক্ত করে রাখা হয়েছে। স্ক্রিপ্ট রাইটিং বা সিনেম্যাটিক স্টোরি টেলিংয়ে এই টেকনিককে বলা হয় ক্যারেক্টারিং, যার প্রথম উদাহরণ ছিল লুইস সাইফার ওরফে লুসিফার। এছাড়াও হ্যারি এঞ্জেল, যার এঞ্জেল মানে হলো দেবদূত, কিন্তু সিনেমার প্রেক্ষাপটে সে ঈশ্বরের দূত নয়, বরং শয়তানের ফাঁদে পড়া এবং নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া একটি ফলেন এঞ্জেল। জনির মেয়ে এপিফেনি, যা খ্রিস্ট ধর্মের একটি গুরুত্বপূর্ণ শব্দ। এর অর্থ হলো হঠাৎ করে কোনো সত্যের ঐশ্বরিক উপলব্ধি হওয়া। সিনেমার ক্লাইম্যাক্সে হ্যারির জীবনেও নিজের আসল পরিচয় এবং নিজের পাপগুলো নিয়ে এক ভয়ানক এপিফেনি ঘটে। জনির সিক্রেট প্রেমিকা ও এপিফেনির মায়ের নাম হলো ইভ্যাঞ্জেলিন। ইভ্যাঞ্জেল এই শব্দটির অর্থ বাইবেলের শুভবাণী বা গসপেল। এটি মূলত মুভিতে গুড এবং এভিলের মধ্যেকার কন্ট্রাস্ট বোঝাতে ব্যবহার করা হয়েছে। মার্গারেট এবং ইথন ক্রুজমার্ক এই চরিত্রগুলোর পদবিতে থাকা শব্দ ক্রুস বা ক্রস ক্রুসিফিক্সের ইঙ্গিত বহন করে, যা আত্মত্যাগ বা যন্ত্রণার প্রতীক। জনির আসল নাম জনাথন লিবলিং এবং সে ছিল একজন মিউজিশিয়ান, কিন্তু সে তার সাধারণ সাফল্য নিয়ে সন্তুষ্ট ছিল না। তার মধ্যে ছিল এক অন্ধ মোহ খ্যাতির চূড়ায় পৌঁছানোর। সে চেয়েছিল আক্ষরিক অর্থেই দুনিয়ার সবার ফেভারিট বা সবথেকে প্রিয় স্টার হয়ে উঠতে। জার্মান সাহিত্যে ফাউস্ট নামের এক ব্যক্তির ফোকলোর শোনা যায়। ফাউস্ট তার অসীম জ্ঞান, জাগতিক সুখ, ক্ষমতা এবং খ্যাতির লোভে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে একটি চুক্তি করেছিল, যেটা মুভিতে জনির গল্পের রূপকের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে। এঞ্জেল হার্ট সিনেমায় সিলিং ফ্যান এবং এলিভেটর শুধুই কোনো সাধারণ সেট প্রপ নয়, বরং এগুলো অত্যন্ত শক্তিশালী ভিজুয়াল সিম্বল বা মেটাফোর। সিনেমাটির শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যে ফ্যান ঘুরতে দেখা যায়। ফ্যানের এই অবিরাম ঘোরা হ্যারির চক্রাকার নিয়তি বা সার্কেল অফ ফেটের প্রতীক। জনি সত্য থেকে যতই পালানোর চেষ্টা করুক না কেন, তার অতীত আর পাপ তাকে গোলক ধাঁধায় ঘুরপাক খাইয়ে একই জায়গায় ফিরিয়ে আনছে। ফ্যানের ব্লেড ঘোরার রিদম এবং ভারী শব্দ একটা হার্টবিট বা টাইমারের মতন কাজ করে, যেন এটা নীরবে জানান দেয় যে হ্যারির সময় ফুরিয়ে আসছে এবং সে ধীরে ধীরে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। অনেক সিনে লাইটিংয়ের দক্ষতায় ফ্যানের ছায়াকে মাকড়সার জাল বা খাঁচার মতন দেখানো হয়েছে, যেটা ভিজুয়ালি ইঙ্গিত দেয় যে হ্যারি সম্পূর্ণভাবে লুসিফারের পাতাজালে আটকে পড়েছে এবং তার বেরোনোর কোনো পথ নেই। এই কারণেই এঞ্জেল হার্ট শুধু শয়তানের গল্প নয়, এটা মানুষের গল্প। শয়তান এখানে ভয়ের প্রতীক নয়, বরং প্রলোভনের প্রতীক। আর জনি ফেভারিট কোনো একক চরিত্র নয়, সে এমন প্রতিটা মানুষের প্রতিচ্ছবি যে সাময়িক সাফল্যের জন্য নিজের আত্মা, নীতি বা বিবেকের সঙ্গে আপোষ করে। এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।